স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আর আপনাদের সঙ্গে পুরো ১ ঘন্টা থাকছি আমি গোলাম কিবরিয়া এবং আমি ফারহানা লোপা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। জয়ে আশাবাদী দুই প্রার্থী। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ৬,০০০, সুস্থ হলেও থাকছে জটিলতা, অনেকে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। স্মার্টফোন কিনতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১,০০০ শিক্ষার্থীকে বিনা সুদে ঋণ দেওয়া হবে, সিদ্ধান্ত ইউজিসি। শিরোনাম জানাচ্ছিলাম, বিস্তারিত খবর জানাবো। আর শুরুতেই জানাবো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। শেষ খবর অনুযায়ী রিপাবলিকানরা ২৩ রাজ্যে জয় পেয়েছে, ডেমোক্র্যাটদের জন্য জয় ২০ রাজ্যে। ফ্লোরিডা, টেক্সাস, ওহাইও গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিনেসোটা, অরেগন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন জো বাইডেনের পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। ডেমোক্র্যাট জো বাইডেন ২৩৮টিতে জয় পেয়েছেন, ২৫টি কম পেয়ে ২১৩টি ডোনাল্ড ট্রাম্পের। বাকি রাজ্যগুলোতে গণনা চলছে। এদিকে সিনেট নির্বাচনে সমানে লড়ছে ডেমোক্র্যাট রিপাবলিক। প্রয়োজনীয় ৪ আসনের অপেক্ষায় দুই দল। হাউসে ডেমোক্র্যাটরা ২১৮ আসনের ১৮৮তে জয় নিশ্চিত করেছে, রিপাবলিকানরা ১৮১। মার্কিন নির্বাচনের আরও খবর জানাতে এবারে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, আপনি তো সারা দিনই নির্বাচনের খোঁজ খবর রাখছেন, আপনি প্রচারণায়ও ছিলেন। সেখানকার মানুষ এখন ভোটের ফল নিয়ে কি ধরনের বিশ্লেষণ করছে এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? গতকালকের এখানে এখন আজকে এখন সকাল 10টা। আসলে গতকালকের রাতের একটি রাত কেটেছে এখন চরম উৎকণ্ঠায়, বিশেষ করে নিউ ইয়র্কে। এখানে আপনি জানেন যে এখানকার ডেমোক্রেট স্টেট এই নিউ ইয়র্ক এবং ইমিগ্রেন্টদের স্টেট বলা হয় নিউ ইয়র্ক স্টেটকে, এবং সেখানে এই পুরোটা রাত্রিটি একটা চরম উৎকণ্ঠায় এবং চরম হতাশার মধ্যে দুই পক্ষের এই সমর্থকদের মধ্যে কেটেছে এবং তারা নির্গম রাত কেটেছে। অপরদিকে এখানে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সকল ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ছিল গতকালকে রাত্রে, এবং আইন শৃঙ্খলা বাহিনী ছিল সদা প্রস্তুত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখনো প্রস্তুত রয়েছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন আমি সকাল থেকে আসলে অনেক ইমিগ্রেন্ট যারা রয়েছে এখানকার দুই পক্ষের সমর্থক এবং ইমিগ্রেন্ট, তারা বলছেন যে বিষয়টা নিয়ে তারা ভয় পাচ্ছিলেন গত ৪ বছর পর্যন্ত, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ইমিগ্রেন্ট বিরোধী নেট ব্যান বা মুসলিম ব্যান বিভিন্ন এবং আমাদের ইমিগ্রেন্টদের বিরুদ্ধে বিভিন্ন সময় যে উনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বারবারে কোর্টে যেতে হয়েছে, কোর্ট থেকে, এবং বিশেষ করে ড্রিমার এখানে ছোটকালে যারা বাবা মার সাথে এসেছে এই ড্রিমারদের বিরুদ্ধে যে উনি ডিভোট করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই আশঙ্কাগুলো আসলে সবার মধ্যে এখন ঢেকে বসেছে এবং অনেকটাই সবাই অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে। কারণ সুইং স্টেট গুলোতে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন, কারণ এখানে নির্ভর করে 13টি সুইং স্টেটের উপরে, 13টি সুইং স্টেটে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো সবাই অনেকটা ধরে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী আবার 4 বছরের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের ইমিগ্রেন্টদের কি হবে, অভিবাসীদের জন্য এখানে কি হবে, ড্রিমারদের এখানে ঘোষণা হতে এখনো বাকি রয়েছে, তারপরও তারা আসলে কোন বিবেচনায় বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হতে যাচ্ছেন? আপনি যেমনটা জানেন যে ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান এই স্টেটগুলোতে বলা হয় যে ফ্লোরিডা, পেনসিলভেনিয়াতে যে সরকার যে দল পাস করে যে সেই দলে সরকার গঠন করে, এটা আসলে এই সবসময় এই রীতিটা চলে আসছে। তো ফ্লোরিডাতে যখন গতকালকে রাত পর্যন্ত যখন ফ্লোরিডাতে এগিয়েছিলেন, তখন পেনসিলভেনিয়া এবং মিশিগানে এগিয়েছিলেন জো বাইডেন, কিন্তু ফ্লোরিডাতে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন সবাই আশা দেখছিলেন, আশার আলো দেখছিলাম। আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানকার ডেমোক্রেট লিডাররা বলছিলেন যে আমাদের কাছে এখন আশার আলো রয়েছে, কারণ মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন আমাদের এখন আমরা এগিয়ে রয়েছি। কিন্তু যখন রাত 1টার সময়
যখন দেখলো যে সবগুলো স্টেটে সুইং স্টেট গুলোতে এগিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন থেকে আসলে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে তারপরে তারা একটা সান্ত্বনা দেখছেন যে ব্যালট ভোট অর্থাৎ মেইল ভোটের জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু কতটুকু কার্যকর হবে তা বোঝা যায় না, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আসলে ওনার বিজয় বার্তা পৌঁছে দিয়েছেন এবং বিজয় ঘোষণা করে ফেলছেন। আর অপরদিকে জো বাইডেন উনি ওনার দেলোয়ার উইলমিংটন থেকে উনি বলেছেন যে ওনারাও বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ জয় ওনাদেরই হবে, ওনারা অপেক্ষা করতে হবে ব্যালট ভোটের মানে মেইল ভোটের জন্য। এই দুটা বিষয় নিয়ে আসলে এই রয়েছে এবং এই বিষয়টা এই দুই পক্ষের এই মুখোমুখি বক্তব্যের কারণে এখন এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে যে কোনো সময় হামলা, সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, যে কোনো সহিংস ঘটনার জন্য সবাই আশঙ্কা করছেন যে পাশ করুক, কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো একটা বড় ধরনের সহিংসতা ঘটতে চাচ্ছে কিনা, বড় ধরনের অবরোধ আসতেছে কিনা, এই বিষয়টা নিয়ে আসলে সবাই খুব আশঙ্কায় রয়েছে। নিউ ইয়র্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছে। একদিনে আরও ২১ জনের মৃত্যুতে মোট প্রাণহানি হলো ৬,৪০৪ জনের। ২৪ ঘন্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৪ জন। ১১৪টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৯১৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৫১৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৯০%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,১৪,১৬৪ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৯১০ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৩১,৬৯৭ জন। করোনা থেকে সুস্থ হয়েও মুক্তি মিলছে না। দুর্বলতা, স্মৃতিভ্রম, মাথার চুল পড়ে যাওয়া সহ নানা জটিলতার পর এবার যুক্ত হয়েছে ডায়াবেটিস। গবেষণায় দেখা গেছে, করোনা মুক্ত হয়ে নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন ১.৪% মানুষ। সুস্থ থাকতে নিতে হচ্ছে উচ্চ মাত্রার ইনসুলিন। ব্যাংক কর্মকর্তা রাশেদ রওশন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় ১ মাস। খরচ হয়েছে ২৫ লাখ টাকা। এখন করোনামুক্ত হলেও দেখা দিয়েছে শারীরিক নানা জটিলতা। আমার স্মরণ শক্তি কমে গেছে, আমি চোখে কম দেখি, প্রস্রাব করতে আমার সমস্যা হয়। ৪ নম্বর জটিলতা হলে শ্বাসকষ্টিতে এখনও ওরকম স্বাভাবিকভাবে নিতে পারি না, ফুসফুসে রক্ত জমে আছে, আমার রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এটার জন্য ক্লোটিনেস ইঞ্জেকশন চলতেছে। হাসপাতালে ভর্তির সময় রাশেদের ব্লাড সুগার ৫ থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৭-তে। করোনা পরবর্তীর পরেই আমার ডায়াবেটিস ১৬-১৭তে আসে দাঁড়ায়। ডায়াবেটিস আমার কখনোই ছিল না, ডায়াবেটিস আমি আক্রান্ত হই করোনার চলে যাওয়ার পরে। গণস্বাস্থ্য মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার মুহিবুল্লাহ খন্দকার করোনা আক্রান্ত হয়েছেন ২ বার। আগে ডায়াবেটিস না থাকলেও সুস্থ হবার পর তার ব্লাড সুগার ২২-এ উঠেছে। হঠাৎ করে চিকিৎসকরা বলতে পারেন যে আমার ব্লাড সুগার অনেক বেশি মানে প্রায় ২২ মিলিমোল, যেটা সুগার খুব বেশি। আমার জীবনে কখনো সুগার ছিল না। প্রি কোভিড সিচুয়েশনে আমার কোনো এই ব্লাড সুগার বেশি ছিল, সম্পূর্ণ স্বাভাবিক। চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ৪ প্রতিষ্ঠানের গবেষণা বলছে, করোনা সারার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন ১.৪ মানুষ। সুস্থ হবার পর ৪ সপ্তাহ পার করেছেন এমন ৭৩৫ জনকে নিয়ে চালানো হয় এই গবেষণা। করোনা আক্রান্ত হওয়ার পরে যেসব ওষুধপত্র আমরা ব্যবহার করি তার মধ্যে বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, আপনারা জানেন স্টেরয়েড আছে এবং অন্যান্য ওষুধপত্র আছে। এগুলোর কারণেও তাদের মধ্যে ব্লাড সুগারটা অনেক বেড়ে যেতে পারে। চিকিৎসকেরা বলছেন, মানবদেহে ইনসুলিন তৈরি করে যে প্রত্যঙ্গ, তাকে আক্রান্ত করছে করোনা ভাইরাস। এতে কমে যাচ্ছে ইনসুলিন, দেখা দিচ্ছে ডায়াবেটিস। যাদের হাইপক্সিয়া হয়েছে, অক্সিজেন স্বল্পতা হয়েছে, অথবা যারা আইসিইউতে গিয়েছে, এই রোগীগুলোর মধ্যে শতকরা ২০ ভাগের যাদের আগে কোনোদিন ডায়াবেটিস ছিল না, ওদের ডায়াবেটিস পাওয়া গেছে। এই ভাইরাসটা প্যানক্রিয়াসকে এফেক্ট করে, বডিতে যে অর্গানে ইনসুলিন প্রোডাকশন হয়, এবং এই অর্গানকে এফেক্ট করার জন্য যারা অতীতে কন্ট্রোল ছিল ওদেরটা আনকন্ট্রোলড হয়ে যায় ডায়াবেটিস। তাহলে যারা ট্যাবলেট খাচ্ছিল ওদেরকে আমরা এখন ইনসুলিন দিতে বাধ্য হচ্ছি। দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩.৫ লাখ মানুষ। সুস্থ হবার পর কমপক্ষে ১ মাস চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডায়াবেটিস এমন একটি সমস্যা যা অন্য অনেক সমস্যা তৈরি করে, জন্ম দেয় অনেক রোগের। বাংলাদেশে যারা করোনায় মারা গেছেন তাদের বেশিরভাগই ডায়াবেটিস জনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আর বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রতি 10 জনে একজন এমনিতেই ডায়াবেটিসে আক্রান্ত, সেখানে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা আবার নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া মোটেই ভালো খবর নয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম এবারের নির্বাচনটা নানা দিক থেকেই ব্যতিক্রমধর্মী। প্রথমত ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোকে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্র জুড়েই একটি থমথমে অবস্থা, কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং মার্কিন নির্বাচনের যে প্রক্রিয়া এবং নির্বাচনের যে যারা নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এবং যে প্রতিষ্ঠান সেটিকেও কিন্তু তিনি নানাভাবে বিতর্কিত করছেন। তিনি ইতিমধ্যেই কারচুপি বা নানা রকম অভিযোগ তুলেছেন। এই সব বিষয় মিলিয়ে এই নির্বাচনটা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে উনি কিন্তু কারচুপির অভিযোগ আজকে তোলেননি। উনি কয়েক মাস আগে থেকেই বলে আসছেন যে ওই যে পোস্টাল ব্যালট যেটা হবে সেখানে কারচুপি হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি যখন তার কাছে এই ব্যাপারে প্রমাণ চেয়েছে উনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি। উনি আসলে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উনি এই প্রস্তুতি নিয়েছিলেন এই জন্য যে যদি কোনো কারণে উনি হেরে যান তাহলে যেন উনি একটা অজুহাত খাড়া করতে পারেন বা এই উপলক্ষে কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারেন। এবং যদিও তার সার্বিকভাবে তার অবস্থা নির্বাচনে খুব খারাপ নয়, বরং এখনো তার যথেষ্ট সুযোগ আছে জিতে যাওয়ারও, কিন্তু তারপরেও তিনি এই বিতর্কটা সৃষ্টি করছেন যাতে করে কোনো অবস্থাতেই তাকে হারতে না হয় বা হার স্বীকার করতে না হয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান একটা নির্বাচনী ব্যবস্থা, এই প্রতিষ্ঠানটির উনি ক্ষতি করে আসছেন অনেক আগে থেকে এবং এটা একটা অত্যন্ত খারাপ উদাহরণ হয়ে থাকবে। এমন নয় যে কোর্টে কোনোদিন যায়নি, এর আগেও কোর্টে একবার গেছে, কিন্তু সেটা খুব একটা সামান্য ইস্যু নিয়ে এবং সেটা খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে গিয়েছিল। কিন্তু এবারে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে উনি যে এটাকে আদালতে নিয়ে যাবেন বলেছেন সেটা খুব সহজে যে সমাধান হয়ে যাবে এরকম মনে হচ্ছে না, এটা বেশ দীর্ঘসূত্রতা আসতে পারে। এইবারের নির্বাচনে আমরা দেখেছি রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে, 10 কোটিরও বেশি। আর তার উপর এখন পর্যন্ত নির্বাচনের যে ফল তাতেও কিন্তু কোনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে আসলে বিজয়ী হচ্ছেন, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সব মিলিয়ে একটি চরম উত্তেজনাপূর্ণ অবস্থা। আমরা নিউ ইয়র্কে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে ভোটাররা উৎকণ্ঠায় রাত কাটিয়েছে এবং এখন পর্যন্ত আসলে পুরো বিষয়টা অনিশ্চিত। নির্বাচনকে ঘিরে সেখানে অনেক কিছুই নির্ভর করছে, সারা বিশ্বের অনেক কিছু নির্ভর করছে। মার্কিন নির্বাচনের ফল যাই হোক, সেটির বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি আমাদের জন্য কেন এটা এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা যতটা আগ্রহ যতটা উৎসাহ দেখাচ্ছি আমি মনে করি না যে চূড়ান্ত বিচারে আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ এমন একটি দেশ যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি যেই প্রেসিডেন্ট হোক না কেন খুব বেশি যে পরিবর্তন হবে তা মনে হয় না। একটা ছোট্ট উদ্বেগের বিষয় আছে, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী একটা অবস্থান আছে। এখন অভিবাসীরা কমফোর্টেবল না তার এই অবস্থানের সাথে, এবং আরো একটা বিষয় আছে যে অভিবাসীদের অনেকেরই পরিবার পরিজন যুক্তরাষ্ট্রে অভিবাসনে যাওয়ার প্রসেস ঝুলে আছে। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এটা অনেক স্লো হয়ে গিয়েছিল এবং গত কয়েক মাসে তো কোভিডের কারণে সম্পূর্ণ বন্ধই আছে। তবে এটা যারা এই অবস্থায় আছেন তাদের জন্য এটা একটা উদ্বেগের কারণ। সেটা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নীতির যেসব বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করে, যেমন হিউম্যান রাইটস, যেমন শ্রমিক অধিকার ইত্যাদি, এগুলি নিয়ে কিন্তু যেই সরকারই আসুক না কেন তাদের অবস্থান একই থাকবে। সেই হিসাবে এতটা গুরুত্বপূর্ণ না। তবে সার্বিক বিচারে যদি জো বাইডেন জিততেন তাহলে এটাকে একটা মনে করা হতো যে অনেক বেশি একটা স্বচ্ছন্দ পরিবেশ ডোনাল্ড ট্রাম্পের তুলনায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মামলা জট থেকে বের হয়ে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে উদ্যোগ নিতে বিচার সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লেখা উচিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীতে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে আয়োজন করা হয় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিচার সংশ্লিষ্ট প্রত্যেকে যেন একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পায়, কেউ যেন বিচার বঞ্চিত না হয়, সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। দেশব্যাপী বহুমাত্রিক সেসব কাজের সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2020 সালে আরও 6টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। এছাড়া বিচার প্রার্থীদের হয়রানি বন্ধে সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যদি কোনো রকমের কিছু সহযোগিতা সরকারের পক্ষ থেকে সেটা আমরা নিশ্চয়ই করব। কিন্তু এ সময় প্রধানমন্ত্রী বিচার প্রার্থীদের বোঝার স্বার্থে রায় দেওয়ার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা অনুবাদের ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে এখন হয়তো লেখাপড়া একটু সংখ্যা বাড়ছে, তারপরেও অনেকে সেই রায়টা বুঝতে পারে না। তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন, আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সরকার যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রাজনীতিতে না থাকলেও বিএনপিতে সংকট চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন এবং নির্বাচনে বারবার ব্যর্থতার কারণে সংকটে পড়েছে বিএনপি। তাদের নেতৃত্ব আস্থাহীনতা তৈরি হয়েছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ওবায়দুল কাদের। বলেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে নানা ধরনের গুজব ছড়িয়ে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ। দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, প্রকৃতপক্ষে সংকট চলছে বিএনপি রাজনীতি। বিএনপি দলীয় নেতৃত্বের মাঝেই পারস্পরিক আস্থার সংকট এখন প্রকট। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক কোনো সমস্যা দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলছেন, ভারসাম্য ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কারণে নতুন পুরানো কোনো প্রশাসনের সঙ্গেই কাজের ক্ষেত্রে পরিবর্তন আসবে না। ভৌগোলিক অর্থনৈতিকভাবে শক্তিশালী বলেই ঢাকাকে অগ্রাধিকার দিচ্ছে বিশ্ব। ট্রাম্প না বাইডেন, কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তা জানতে ভোট শেষে চলছে গণনা। সারা বিশ্বই জানতে উদ্বিগ্ন ডেমোক্রেট না রিপাবলিকান, কোন শিবিরের হাতে যাচ্ছে হোয়াইট হাউসের কর্তৃত্ব। আর এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর থেকেই সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতেই চলছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের আদর্শ দেশের স্বার্থ ঘিরে, তাই প্রশাসনে কে এলো তার প্রভাব পড়ে না মার্কিন পররাষ্ট্রনীতিতে। আমরা হচ্ছে একটা ব্যালেন্সিং, আমরা একটা নিউট্রালিটি মেনটেন করি। আমাদের সাথে কারো শত্রুতা নাই, সবাই আমাদের বন্ধু এবং আমরা সবার উন্নয়ন প্রত্যাশা করি। সুতরাং যেই সরকারে আসুক, আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো। আমেরিকার স্বার্থের সপক্ষে যেগুলো করা সেইটা তারা করে। ট্রাম্প বা বাইডেন যেই আসুক, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক মীমাংসিত ইস্যুতে তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন মন্ত্রী। গ্লোবাল ওয়ার্ল্ড একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। আমাদের দেশেও অন্যান্য জায়গায় স্থিতিশীলতা থাকলে আমাদের দেশের উন্নয়ন হয়। তা আমরা এই জন্য চাই সব দেশে, সব রিজিয়নে স্থিতিশীলতা থাকুক। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। সে কারণেই বিশ্বের সব দেশের সরকারই ঢাকাকে অগ্রাধিকার দিচ্ছে। এজন্য মার্কিন প্রশাসনের যে দলই আসুক, সম্পর্কের হিসেব নিকেশে পরিবর্তন দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। এটা আমাদের লং স্ট্যান্ডিং পলিসি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত ডিআইজি পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এ এই চার্জ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য 18 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। গেল 31 আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র গ্রহণ করে মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা বিশেষ জজ আদালত 10-এ পাঠানো হয়। গেল বছরের 28 জুলাই রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাট থেকে 80 লাখ টাকা উদ্ধারের ঘটনায় কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পার্থ গোপাল বণিক তিনি ঘুষ গ্রহণ করেছেন এবং অপরাধলব্ধ অর্থ তার দখলে পাওয়া গেছে, এর সপক্ষে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই। সুতরাং কোনো পাবলিক সার্ভেন্টের কাছে বাংলাদেশি কোনো অ্যামাউন্ট যদি থাকে, সেই অ্যামাউন্ট থাকার ক্ষেত্রে রাখার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি ও মুহাইমিনুল ইসলাম সিফাতের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের অর্থদণ্ড স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আপিল দুটি উপস্থাপনের পর তা শুনানির জন্য গ্রহণ করা হয়। এর আগে 13 অক্টোবর আল কাইয়ুম ওরফে রাব্বি আকন মোহাম্মদ হাসান ও মোহাম্মদ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে উচ্চ আদালত। গেল 6 অক্টোবর মিন্নি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলায় গেল 30 সেপ্টেম্বর মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের 50,000 টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। চট্টগ্রামে অপহরণের ঘটনায় অজ্ঞাত পরিচয় 6 জনকে আসামি করে মামলা করেছেন সাংবাদিক গোলাম সরওয়ার। সন্ধ্যায় তিনি এ মামলা দায়ের করেন। চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করার সময় গোলাম সরওয়ারের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সিইউজে কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন গোলাম সরওয়ার। এ সময় তিনি বলেন, অপহরণের আগে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাকে ফোনে হুমকি দিয়েছেন। এক ব্যক্তি ফোনে বলেছিলেন, নিউজ করাটা ঠিক হয়নি, কল লিস্ট চেক করলে কারা হুমকি দিয়েছেন তাদের পরিচয় পাওয়া যাবে। তবে কোন সংবাদের কারণে তাকে হুমকি দিয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি গোলাম সরওয়ার। গেল বুধবার রাতে নগরী থেকে চান্দাইশ যাওয়ার পথে কাজির দেউড়ি এলাকা থেকে অপহরণের শিকার হন গোলাম সরওয়ার। এরপর সিইউজের নেতৃত্বে সাংবাদিকরা আন্দোলন শুরু করলে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি খালের পাশে সরওয়ারকে ফেলে যায় অপহরণকারীরা। রিজার্ভের অর্থ সরকারি প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বিকালে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে রিজার্ভের অর্থের সুফল পেতে যথাযথ ব্যবহারের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। 29 অক্টোবর বৈদেশিক মুদ্রার রিজার্ভের নতুন রেকর্ডের তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। করোনা মহামারীর মধ্যেও দেশে বৈদেশিক মুদ্রার উদ্বৃত্ত ছাড়িয়েছে $41 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাত্র 4 মাসের মধ্যে রিজার্ভের রেকর্ড হয়েছে 8 বার। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রার প্রসঙ্গ। এতে অর্থমন্ত্রী জানান, রিজার্ভের অর্থ সরকারি প্রকল্পে ব্যবহারের পরিকল্পনার কথা। তবে প্রধানমন্ত্রীর নির্দেশেই তা হবে বলে জানান তিনি। এছাড়াও দ্রুতই রিজার্ভ $50 বিলিয়ন পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। গভর্নমেন্ট স্পন্সর প্রজেক্টস, সেই ধরনের প্রজেক্টে আমরা যদি ফাইন্যান্সিং করি তাহলে আমাদের একদিকে আমাদের ঋণ বাড়লো না, আরেকদিকে আমাদের টাকার পরিমাণ, আমাদের টাকাটা রয়ে গেল নিজের ঘরে রয়ে গেল।
প্রধানমন্ত্রীর প্রণোদনার প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তের কারণে করোনা পরিস্থিতিতেও জিডিপি সহ প্রধান সূচকে অগ্রগতি হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী। আমাদের অগ্রগতি, এগিয়ে যাওয়া, এইসব কিছুর মূলে এইবার তারপর যে একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত তার যে ইনসেন্টিভ প্যাকেজ। তবে করোনা সংকট থেকে উত্তরণে রিজার্ভের উপযুক্ত ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পায়ে যে রিজার্ভটা কীভাবে ব্যবহার হয়, তার মানে দেশের অর্থনৈতিক অবস্থাটিকে উজ্জীবিত করতে হবে, যাতে ইম্পোর্টও বৃদ্ধি পায়, সাথে সাথে রপ্তানি এবং শিল্প বাণিজ্য সেগুলো যেন বৃদ্ধি পায়, এটাই আমাদের করতে হবে। এদিকে এবারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে ৮ প্রস্তাব। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের 4টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের 1টি প্রস্তাব রয়েছে। 8টি প্রস্তাবের ব্যয় ধরা হয়েছে ৫,৬৬৪ কোটি ৬৮,০৪,১৯৮ টাকা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষার জন্য স্মার্টফোন কিনতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১,৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে ৮,০০০ টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন 4 কিস্তিতে বা এককালীন আসল টাকা পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। বুধবার ইউজিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানান, এই উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে, তারা শিক্ষা জীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে। বেসরকারি খাতকে অর্থনৈতিক অগ্রগতির চালকের ভূমিকায় রেখে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া করেছে সরকার, কিন্তু খসড়া তৈরিতে বেসরকারি খাতেরই মতামত নেওয়া হয়নি, এমন অভিযোগ তুলেছেন ব্যবসায়ী নেতারা। বিনিয়োগ বাড়াতে কর নীতি তৈরি ও রাজস্ব আদায়ে আলাদা সংস্থা গঠনেরও দাবি করেছেন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। চলতি বছরের জুলাই থেকে বাস্তবায়ন হওয়ার কথা ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, কিন্তু করোনার কারণে তা পিছিয়ে গেছে। এখন চলছে পরিকল্পনার খসড়া নিয়ে মতবিনিময়। বুধবার অনলাইনে পরামর্শক সভায় অংশ নেন বিভিন্ন খাতের প্রতিনিধি। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বেসরকারি খাতের উপর ভর করে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করছে সরকার, কিন্তু এতে গুরুত্ব পাচ্ছে না ব্যবসায়ীদের মতামত। তাদের অভিযোগ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0 এটা হবে একটা মারাত্মক 1 মিলিয়ন জব লস হবে। এর আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেই জন্য আমাদেরকে ট্রেনিং এর দিকে যে জোর দিতে হবে, ইনস্টিটিউশনগুলিকে স্ট্রেংথেন করতে হবে। এই জিনিসটা তো একটা ওয়ার ফুটিং এ করা দরকার। বিনিয়োগ বাড়াতে রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা, আর বাণিজ্য বাড়াতে বড় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করার পরামর্শ বিশ্লেষকদের। আপনারা যেগুলি বলে যাচ্ছেন ইন টার্মস অফ পেপার ইট লুকস ভেরি গুড, কিন্তু আপনি যদি দেখেন অ্যাকচুয়াল সার্ভিস রিসিভড বাই দ্য প্রাইভেট সেক্টর, সেখানে কত রকম হয়রানি হচ্ছে কিনা। $51 বিলিয়ন ওই লক্ষ্যমাত্রার তুলনায় আমরা $34 বিলিয়ন দিয়ে শুরু করছি। সুতরাং একটা বড় ধাক্কা যদি আমরা না দিতে পারি এখানে, তাহলে কিন্তু আমরা ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি সেটা পারবো না। এদিকে পরিকল্পনা কমিশন জানায়, আগামী 5 বছর সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে চায় সরকার। এজন্য আর্থিক খাত, বিচার ব্যবস্থা সহ সব খাতে দক্ষ জনবল নিয়োগ ও নজরদারি বাড়ানো হবে। আমরা বেসরকারি খাতকে টেকসই উন্নয়নের মূল কারিগর হিসাবে গ্রহণ করছি, যেটা আপনিও বলেছেন, সেখানে যে ড্রাইভিং সিটে যেটা আমরা চাই প্রাইভেট, তাদের যে কোনো সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রয়াস চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে আগামী দিনগুলোতে রপ্তানি পণ্য ও বাজার দুটোই বাড়াতে চায় সরকার। আছে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা। কর্মকর্তারা জানান, এসব লক্ষ্য পূরণে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নানা বিষয়ে জোর দেয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটিতে উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছেন বলে মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলিনুর তাপস। দুপুরে পুরান ঢাকার কাপ্তান বাজারে নির্মাণাধীন আধুনিক জবাইখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা অনেক সমস্যায় জর্জরিত উল্লেখ করে মেয়র বলেন, পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনোটিকেই ছাড় দেওয়া হচ্ছে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের সব মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে সব উচ্ছেদ করা হবে। এ সময় মেয়র বলেন, আদি বুড়িগঙ্গাকে সম্পূর্ণ পুনরুদ্ধার করে সেখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। ডিসেম্বরে কাপ্তান বাজারে নির্মাণাধীন আধুনিক জবাইখানার কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেকের বেশি। এ নিয়ে প্রশ্নের জবাবে মেয়র জানান, খুব দ্রুত কাজটি শেষ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি, অনেক রকম সমস্যা জর্জরিত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এই ঢাকা এলাকা। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না। এরই মাঝে আমরা একটি মার্কেটে, আপনারা কিছুদিন পরেই জানতে পারবেন, একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছি, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর, তবে আগে জানাচ্ছি শিরোনাম। নিষেধাজ্ঞা কেড়ে নিতে পারেনি সাকিবের বিশ্বসেরা তকমা, টাইগার অলরাউন্ডার ফিরছেন কাল রাতে। গুঞ্জন সত্যি করে জামাল যাচ্ছেন কলকাতা মোহামেডানে, এপ্রিলে ফিরে পাওয়ার শর্ত সাইড স্পোর্টিংয়ে। নিষেধাজ্ঞা থেকে ফিরে আবার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতে নিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নাবিকে সরিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন টাইগার মহাতারকা। চূড়ান্ত হয়েছে তার দেশে ফেরার দিনক্ষণও। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ফিরবেন সাকিব। অংশ নেবেন আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে। এমন প্রাণখোলা উল্লাসে ভেসে যাওয়ার সুযোগ সব সময় আসে না। এক ক্রিকেটই দিয়েছে আকাশ স্পর্শের স্বাদ, গর্বের অনুভূতি। আলাদাভাবে চিহ্নিত করা হয়নি, তারপরও সবার জানা উল্লাসরত এই দলটির সবচেয়ে সামনে থাকা লোকটি সাকিব আল হাসান। একবার দুবার নয়, টাইগারদের অসংখ্য রোমাঞ্চকর অভিযানে তিনি ফ্রন্টলাইনার। মাঝে নির্বাসনে হয়তো জমেছে ধুলো, কিন্তু বিস্তৃতি নয়। ছবি আর স্থাপত্যে বন্দী থাকার দিন শেষ। মহাতারকাকে বরণ করে নিতে প্রস্তুত টাইগার ক্রিকেট। দায়মোচন পর্ব শেষে আবার নাম লিখিয়েছেন আইসিসির নথিতে। তাতেই ওলট পালট ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তকমা নিয়ে রাজার মতো প্রত্যাবর্তন তার। মহাতারকার ফিরে আসায় জায়গা ছেড়ে দিতে হয়েছে মোহাম্মদ নাবিকে। মাঠে ফেরার লাইসেন্সটা হয়তো মুঠোতে, কিন্তু বয়স তো থেমে নেই আগের জায়গায়। দ্বিতীয় পর্বে পুরনো সেই অপ্রতিরোধ্য সাকিব ফিরে পাওয়া যাবে তাকে কি আর? ও এমনই, ও সবসময় খুব এগ্রেসিভ, নিজেকে বড় ভাবতে জানে এবং সেটা বোধহয় তাকে দারুণ অ্যাডভান্টেজ দেয়। সাকিবের সাথে আমাদের অন্য খেলোয়াড়দের কিছু কিছু ব্যাপারে পার্থক্য অবশ্যই রয়েছে, যে কারণে তার পারফরমেন্সটা অন্যদের তুলনায় অনেকটাই ভিন্ন। শূন্য প্রেক্ষাগৃহে অপেক্ষা বরপুত্রের জন্য। শেষ হয়েছে 1 বছরের নির্বাসন, অসমাপ্ত ডেলিভারি আবার আলোর অপেক্ষায়। থমকে থাকা সময়ে ইঙ্গিত আলোড়নে, লক্ষ্যভেদ এখন সময়ের ব্যাপার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুঞ্জন সত্যি করে কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলের দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারতীয় ক্লাবটিতে তার যাওয়ার পথে বাধা হতে চায় না জামালের বর্তমান ক্লাব সাইড স্পোর্টিং। তবে জুড়ে দিয়েছে কিছু শর্ত। বিপিএলের দ্বিতীয় দফার রেজিস্ট্রেশনের জন্য 19 এপ্রিলের মধ্যে জামালকে ফিরে পাওয়ার বাধ্যবাধকতা দিয়েছে সাইফ। এদিকে বাংলাদেশ অধিনায়কের বিদেশি লিগে খেলার বিষয়ে এখনও অবগত নয়, জানিয়েছে বাফুফে। কদিন ধরে এই গুঞ্জন, পাশের দেশ ভারতের ক্লাব কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন জামাল। ডেনমার্ক থেকে দেশে ফিরে গুঞ্জনটা একেবারে উড়িয়েও দেননি বাংলাদেশ ক্যাপ্টেন। আগে কন্ট্রাক্টে দেখতে হবে, ভালো কন্ট্রাক্ট দিলে দেন অফ কোর্স আই উইল লুক এট ইট, বাট সেম কন্ট্রাক্ট পাইলে দেন। সময় গড়িয়েছে, প্রতিবেশী দেশটির সাথে কথাবার্তাও এগিয়েছে। জামালের ভারত যাওয়া এক প্রকার নিশ্চিত। ওপার বাংলার ঐতিহ্যবাহী ক্লাবটির বড় কর্তাও তেমনটাই জানালেন। জামাল যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার
হচ্ছিল তখন থেকেই his style of play as a defensive midfielder যেভাবে খেলেছিল it was really very impressive. তো আমরা ভেবেছিলাম কি once we qualify to I-League যদি তেমন সুযোগ যদি থাকে we'll get in touch with him and we qualified to I-League. So we approached him and we placed an offer. He liked the offer. তারপরে কিছু পেপার ওয়ার্ক একটু ডিলে হচ্ছিল and তারপরে right now we are all settled that he's coming to our club and we're very happy about it. First week of December he's going to join us. জামালের বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিং থেকেও সত্যতা মিলেছে। ইতিমধ্যে ছাড়পত্র চেয়েছেন জামাল। ক্লাবের সেরা তারকার চলে যাওয়া এখন মেনে নিলেও দ্রুতই ফিরে পাওয়ার শর্ত দিয়েছে সাইফ ম্যানেজমেন্ট। চাচ্ছে যে আমাদের সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আমাদেরকে এখানে এসে সেকেন্ড লিগটা যেন জয়েন করতে পারে। তো সেই ব্যাপারে আমি জামালের সাথে কথা বলেছি, জামালকে বলেছি যে তুমি 20 এপ্রিলের ভিতরে তোমার কন্ট্রাক্টটা তুমি ফিনিশ করতে পারলে তুমি এখানে এসে আবার আমাদের সেকেন্ড উইন্ডোটা তুমি ধরতে পারবা, যেহেতু আমাদের সেকেন্ড উইন্ডোটা 15 থেকে 25 তারিখের ভিতরে হওয়ার কথা। বিদেশি দলে খেলতে হলে বাফুফের অনুমতিও প্রয়োজন, তবে এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানে না ফেডারেশন। জামাল ভুঁইয়ার পক্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা টিএমএসে কোনো অ্যাপ্লিকেশন কোনো দেশের কাছ থেকে বা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ক্লাবটা, যেহেতু সাইফ স্পোর্টিং ক্লাবের আমাদের জামাল ভুঁইয়ার লাস্ট ক্লাব ছিল সাইফ স্পোর্টিং ক্লাব, তো সাইফ স্পোর্টিংয়ের কাছ থেকেও সাইফ স্পোর্টিং ক্লাবের ভূমিকা হচ্ছে এখানে রিলিজিং ক্লাব। সো রিলিজিং ক্লাব হিসেবে সাইফ স্পোর্টিংয়ের কাছ থেকেও কিন্তু কোনো প্রকার অফিসিয়াল কোনো কমিউনিকেশন সেই পোর্টালে বা সেই সিস্টেমে করা হয়নি। আইএসএল-এর পাশাপাশি আই লিগ ভারতের সর্বোচ্চ পর্যায়ের আসর। জানুয়ারিতে শুরু হতে যাওয়া আই লিগের নতুন মৌসুমে 7 বছর পর ফিরেছে কলকাতা মোহামেডান। জামালকে নিয়ে সেখানে বাজিমাত করতে চায় তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের রাতে লাইপজিগের চ্যালেঞ্জ নেবে পিএসজি। ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে ইউভেন্টাস লড়বে ফেরেন্সবারোসের বিপক্ষে, আর বার্সেলোনার অতিথি ডায়নামো কিয়েভ। চেলসির প্রতিপক্ষ রেনে। এর আগে রাত 11:55 ইস্তানবুল বাসাকশেহিরের মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লাইপজিগের প্রতিশোধ নাকি পিএসজির পুনরাবৃত্তি? গেল আসরে লাইপজিগ বধে ফাইনালে উঠেছিল পিএসজি। ওল্ড ট্রাফোর্ডে ছন্নছড়া দ্য রেড বুলস লা পারিসিয়ানদের হারিয়ে আত্মবিশ্বাস ফেরাতে চায় ঘরের মাঠে। চোট সমস্যায় লাইপজিগ পরীক্ষা কঠিন হয়েছে পিএসজির। নেইমার ইকার্দির পর এমবাপের অনুপস্থিতিতে দুর্বল হয়েছে ফ্রন্টলাইন। 3 অভিজ্ঞের শূন্যতায় মইজে কিন, ডি মারিয়াদের নিতে হবে বাড়তি দায়িত্ব। টানা ম্যাচের ধকলে অনেকেই চটে পড়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপে নেইমারকে না পাওয়া বড় ধাক্কা। তারপরও সব মানিয়ে নিয়ে খেলতে হবে। পিএসজি অস্বস্তিতে থাকলেও ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের স্বস্তি রোনালদোর প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের 100তম জয় রাঙাতে কোচ আন্দ্রেয়া পিরলোর আস্থা CR7। তবে ফেরেন্সবারোস ম্যাচে আলেক্সান্দ্রো মাথিস ডিলিটের সার্ভিস মিস করবেন ইউভে কোচ। লা লিগায় বিবর্ণ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আছে দুর্দান্ত ছন্দে। 2 জয়ে গ্রুপ লিডার বার্সা ডায়নামো কিয়েভ ম্যাচে আস্থা রাখতে চায় তারুণ্য শক্তিতে। মেসির সাথে পেদ্রি, ত্রিনকাও, ফাতিকে নিয়ে 4-2-3-1 ছকে বাজিমাতের লক্ষ্য কোমানের। মেসি অসাধারণ ফুটবলার, ওকে সামলাতে আমার কষ্ট হয় না। ফুটবল ও ক্লাবের প্রতি মেসির একাগ্রতা প্রশংসনীয়। ইউভেন্টাস ম্যাচ মিস করলেও ফিরছেন জেরার্ড পিকে। নেতোকে স্থলাভিষিক্ত করতে প্রস্তুত টার স্টেগেন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। অক্টোবর থেকে জারি হয় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। 22 দিন পর সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মধ্যরাতে। এখন মাছ ধরা শুরুর অপেক্ষায় জেলেরা। মৎস্য অধিদপ্তরের আশা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়া যাবে এবার। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। বন্ধ হচ্ছে না ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হল, জানিয়েছেন সিনেমা হলটির ইনচার্জ পরিতোষ রায়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে চাউর হয় বন্ধ হয়ে যাচ্ছে আজাদ সিনেমা হল,
গণমাধ্যমে প্রকাশিত এমন খবর ভিত্তিহীন দাবি করেন তিনি বলেন, মালিকপক্ষ সিনেমা হল বন্ধ করতে চায় না, তবে সিনেমা হলটি সংস্কার করা হবে। সরকারি প্রণোদনা পেলে কাজটি সহজ হবে বলে তিনি জানান। আজাদ সিনেমা হলের বয়স 91 বছর। পুরান ঢাকার কোর্ট কাছারি এলাকায় অবস্থিত প্রেক্ষাগৃহটি দীর্ঘ সময় ওই এলাকার মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে। আমরা তো নিজেরও জানি না যে কোথা থেকে উনি এই রিপোর্টটা পাইলেন। সংস্কার করার চেষ্টা করতেছি, কিন্তু ভাঙা তো প্রশ্নই আসে না। ভাঙবে কেন এখন হল? আর সরকার তো এখনো চেষ্টা করছে হলগুলি টিকে রাখার জন্য। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। এই অবস্থার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক সহ জনবল সংকটের মধ্যেও সেবা দেওয়ার চেষ্টা চলছে। গাজীপুরে 500 শয্যার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পুরনো ভবনসহ 8 তলা নতুন ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 1500 আর ভর্তি থাকে প্রায় 200 রোগী। কিন্তু হাসপাতালের মেঝে, সিঁড়ি সহ প্রায় সবখানেই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ। ফলে দিনে মাছি আর রাতে মশার উপদ্রব বেড়েই চলেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালটিতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। টয়লেট অনেক নোংরা, এরপর পানি পাওয়া যায় না, পানি আনতে হবে বাইরে থেকে। যখন দরকার হয় তখন অনেক সময় নার্সদেরও খুঁজে পাওয়া যায় না আর ডক্টরদেরও পাওয়া যায় না। পরিবেশ খুবই খারাপ। এখানে বাথরুমের এরকম অবস্থা যে এখানে গেলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালের 93টি চিকিৎসক পদের মধ্যে 29টি শূন্য। এছাড়া আয়া ও পরিচ্ছন্নতা কর্মী সহ জনবল সংকটে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, আমরা শুধু এখন পরিচ্ছন্ন কর্মী এবং কিছু ফুড ক্লাস যদি পেয়ে যাই তাহলে আমাদের এই সমস্ত কাজগুলো সহজ হবে। তিনি আরও জানান, 5 বছর আগে ঠিকাদারের মাধ্যমে 1 বছর মেয়াদি 174 জন আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে হাসপাতালটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছিল। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয়ের অনুমোদন না পেয়ে গত 26 অক্টোবর 84 জনকে অব্যাহতি দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝালকাঠির নয়নাভিরাম শৈলজালিয়া চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির বংশবিস্তার নিশ্চিতে সেখানে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এই চরকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিণ শৈলজালিয়ার এই বিষখালী নদী, প্রায় 30 বছর আগে এর বুকে জেগে ওঠে 100 একরের এই চর। নানা জাতের গাছপালা থাকায় চরে বাসা বাঁধে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি ও প্রকৃতি রক্ষায় সম্প্রতি চরটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সেখানে মাটি কাটা, বালু উত্তোলন, গাছ কাটা এবং গবাদি পশু চরানো নিষিদ্ধ করা হয়েছে। এই চরটা একসময় অরক্ষিত ছিল, এখন গরু মহিষ এবং ঢাল ঢোল কাটে কুটে নিয়ে যাইতে খুবই এটা খুব খারাপ অবস্থায় ছিল। চরে যে পাখিদের বসার জন্য যে হাড়ি বেঁধে দিচ্ছে, তাতে পাখি আসা যেন বসতে পারে। এই চরে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে এটাকে ভরাট করা এবং চারিপাশে বাঁধ দেয় এবং বিভিন্ন এলাকা থেকে লোক এসে যেন তারা আশ্রয় গ্রহণ করতে পারে, বিনোদনমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে, ছোট ছোট ঘর করে দেয়া যাতে তারা এখানে বিনোদন করার জন্য উপভোগ করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আমরা চরটিকে পাখি অভয়ারণ্য ঘোষণা করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলে একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করছি। আগামী বছরই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে শৈলজালিয়া চর, জানান ইউএনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 22 দিন বন্ধ থাকার পর 4 নভেম্বর মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে ইলিশ শিকার। জেলেরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। চলছে নৌকা মেরামত সহ জাল বোনার কাজ। কড়া নজরদারির ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়ার আশা মৎস্য অধিদপ্তরের।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনান এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। লক্ষ্মীপুরের অন্তত ৫২,০০০ জেলে ক্ষণ গুনছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার। মেঘনা নদীতে ফের নৌকা ভাসাতে উদ্গ্রীব জেলেদের সময় কাটছে নৌকা আর জাল মেরামত করে। অনেকের অভিযোগ নিষেধাজ্ঞার সময়ে পাননি সরকারি সহায়তা। সরকার থেকে বন্ধ দিছে, আমরা আইন মানি, কিন্তু খাদ্য মাছ আমরা বন্ধ দিয়ে ধরা যে বরাদ্দ জেলেদের আসে এই বরাদ্দ আমরা সঠিকভাবে জেলেরা পাই না। নিষেধাজ্ঞার শুরু থেকে এবার কঠোর অবস্থানে ছিল প্রশাসন, ফলে আশানুরূপ ইলিশ ধরা পড়বে জেলেদের জালে, আশা মৎস্য কর্মকর্তাদের। অভিযান সফল হওয়ার ফলাফল আমরা দেখতেছি। কেমন দেখতেছি যে আজকে প্রোডাকশন, গতবার ইলিশের প্রোডাকশন চেয়ে এবার প্রোডাকশন বেশি। যেমন জেলেরা বলতেছে যে আমাদের শীত মৌসুমে আমরা কখনো ইলিশ মাছ এভাবে দেখি নাই। চাঁদপুরে এবার জেলার টাস্ক ফোর্সের সাথে অভিযানে অংশ নেয় বিমান বাহিনী, র্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। আইন অমান্য করায় ২৫০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় ১,৪৫,০০০ টাকা। এবার অভিযানের সময় জেলেদের হামলায় নৌ পুলিশের ১৩ সদস্য সহ ২০ জন আহত হয়। কঠোর নজরদারির ফলে এবার চাঁদপুরের জেলেদের জালেও পড়বে ইলিশ। আমরা মনে করি যে আমাদের এই প্রচেষ্টার ফলে জাতীয় মাছ ইলিশের প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছে এবং এটার প্রভাব আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। ২০১৯-২০ অর্থ বছরে দেশে ৫,৩৩,০০০ মেট্রিক টন ইলিশ আহরণ হয়। এবছর তা আরও বাড়বে বলে ধারণা মৎস্য বিভাগের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ।